ইউক্রেনে সেনা পাঠাতে কোয়ালিশন গঠন ইউরোপের। ইউক্রেন নিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক স্নায়ুযুদ্ধ শুরু করল ইউরোপিয়ান ইউনিয়ন। গাজার সমস্ত ত্রাণবাহী গাড়ি প্রবেশ বন্ধ ইসরায়েলের। তুরস্কে অবসান হল ৪০ বছর ধরে চলা সশস্ত্র কুর্দিদের যুদ্ধ। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার বড় মাত্রার স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র ইউরোপ। সোমবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুই মহাদেশের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। ইউক্রেন যুদ্ধ বিষয়ে সোমবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন সম্মেলন থেকে ১ মাসের একটি যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনা হাজির করা হয়েছে। একই সাথে সম্মেলন সিদ্ধান্ত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তারাই থাকবে নিয়ন্ত্রণের আসনে। এ বিষয়ে তাদেরই দিতে হবে নেতৃত্ব। ইউরোপের নেতৃত্বে ইউক্রেনে সেনা মোতায়েনের জন্য গঠন করা হয়েছে কোয়ালিশন অব দি উইলিং। ব্রিটেন এবং ফ্রান্স থাকবে এই কোয়ালিশনের নেতৃত্বে। তাদের নেতৃত্বে ইউক্রেনে পাঠানো হবে সেনা। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইউক্রেন স্থল এবং বিমান উভয় বাহিনী পাঠাবে। ইউক্রেনে মোতায়েন করা হবে ব্রিটেনের যুদ্ধ বিমান। সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে প্রথম ১ মাসের যুদ্ধবিরতি কার্যকর হলে পরে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা হবে ইউরোপের সেনা। ইউরোপিয়ান ইউনিয়নের যুদ্ধবিরতি প্রস্তাব বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেছেন, প্রথম দফা ১ মাসের যুদ্ধবিরতি কার্যকরের পর দ্বিতীয় দফায় ইউক্রেনে ইউরোপের সেনা মোতায়েনের প্রস্তাব করা হয়েছে। সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ এখন ইতিহাসের ক্রস রোডে অবস্থান করছে। এখন আর কোনো কথা বলার সময় নেই, এখন কাজে নেমে পড়তে হবে। সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪ দফা প্রস্তাব পেশ করা হয়েছে। এগুলো হলো: ১. ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বহাল রাখা। ২. ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সমর্থন। ৩. ইউক্রেনকে ভবিষ্যৎ আগ্রাসন থেকে রক্ষা করা এবং ৪. ইউক্রেনকে রক্ষায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্যোগে রোববার ইউরোপিয়ান ইউনিয়ন লন্ডনের ল্যানচেস্টারে আয়োজন করেন। লন্ডনে রোববারের সম্মেলনে ইউরোপের ১৮টি দেশের সরকার প্রধানরা যোগদান করেন। তাদের সাথে সম্মেলনে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তার দেশও সেনা পাঠাতে পারে ইউক্রেনে। সম্মেলনে পাল্টা যুদ্ধবিরতি প্রস্তাব এবং এ সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দেওয়ার ঘোষণার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন বস্তুত নতুন এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে। বিশ্লেষকদের মতে ইউরোপের এই যুদ্ধবিরতি প্রস্তাব মোটেই পাত্তা পাবে না রাশিয়ার কাছে, কারণ রাশিয়া বারবার বলে আসছে তারা ইউক্রেনে ন্যাটোর কোনো দেশের সেনা মোতায়েন কখনোই মেনে নেবে না। ব্রিটেন এবং ফ্রান্স হলো ন্যাটোর সদস্য। এছাড়া রাশিয়া আরও বলেছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিও করবে না কারো সাথে। যুদ্ধ বন্ধ হতে হবে স্থায়ীভাবে। ইউক্রেন সমস্যা স্থায়ীভাবে সমাধানের শর্ত ছাড়া কারও কোনো প্রস্তাব মানবে না মস্কো। আর ইউক্রেন সমস্যা স্থায়ীভাবে সমাধানের প্রধান শর্ত হল ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না। এ বিষয়ে ন্যাটো সহ গোটা পশ্চিমা বিশ্ব থেকে নিশ্চয়তা দিতে হবে। কিন্তু লন্ডন সম্মেলনের প্রস্তাব এবং সিদ্ধান্তে এসব বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। ফলে ইউরোপের নেতাদের রোববারের লন্ডন সম্মেলনের প্রস্তাবের কোনো মূল্য নেই ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে। রাশিয়া বারবার বলে আসছে আলোচনার মাধ্যমে যদি ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত না নিতে পারে পশ্চিমারা, তাহলে যুদ্ধের মাঠেই এর সমাধান করবে রাশিয়া। অপরদিকে হঠাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে ইউরোপের এই তোড়জোড়ের বিষয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবং তার কর্মকর্তারা বলেছেন এতদিন তারা কোথায় ছিলেন। ৩ বছর ধরে তারা যুদ্ধ বন্ধ করেনি। ৩ বছর ধরে তারা কোনো আলোচনা করেনি, কারণ তারা এই যুদ্ধ বন্ধ করতে চায়নি। শুক্রবার মার্কো রুবিও বলেছেন ইউরোপ চায় আরও ১ বছর যুদ্ধ চালিয়ে যেতে ইউরোপে। ডোনাল্ড ট্রাম্প শিগগির বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে তিনি ইউরোপের কাউকে না রাখার ঘোষণা দিয়েছেন। এমনকি ইউক্রেনেরও কাউকে রাখেননি সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায়। এ ঘটনায় ভীষণভাবে অপমানিত বোধ করছে গোটা ইউরোপ। সৌদি আরবের সম্মেলনের পরপরই টনক নড়ে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দের। প্রথমে প্যারিসে ২৪ ফেব্রুয়ারি আয়োজন করা হয় জরুরি সম্মেলনের। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তারপর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছুটে যান ওয়াশিংটনে। শুক্রবার হোয়াইট হাউস থেকে ভলোদিমির জেলেনস্কিকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর রোববার লন্ডনে সম্মেলন ডাকা হলো ইউরোপিয়ান ইউনিয়নের। রোববার ব্রিটেন ইউক্রেনের জন্য আরও $১.৬ বিলিয়ন অস্ত্র খাতে ঋণের ঘোষণা দেন। ১ সপ্তাহের মধ্যে এটি তাদের দ্বিতীয় দফা ঋণ দেওয়ার ঘোষণা। এর আগে ব্রিটেন ইউক্রেনের জন্য $২.২ বিলিয়ন ঋণ অনুমোদন করে।
গাজার সমস্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে প্রথম দফা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪২ দিন বৃদ্ধি করতে হবে। এ সময় হামাসকে মুক্তি দিতে হবে আরও ৪ ইসরায়েলি বন্দী। তাদের এই প্রস্তাবে হামাস রাজি না হলে তারা গাজায় প্রবেশ করতে দেবে না কোনো ট্রাক। একই সাথে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব না মানলে তাদের কঠিন পরিণতি বরণ করতে হবে। হামলা চালানো হবে গাজায়। প্রথম দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গত শনিবার। প্রথম দফায় হামাস ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি। এদিকে রমজানের প্রথম দিন থেকে ইসরায়েল গাজায় সমস্ত ত্রাণবাহী গাড়ি প্রবেশ বন্ধ রাখায় সেখানে নতুন করে তৈরি হয়েছে এক মানবেতর পরিস্থিতি। তুরস্কে অবসান হল ৪০ বছর ধরে চলা কুর্দিদের সশস্ত্র যুদ্ধ এবং বিদ্রোহের। জেলবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান নির্দেশ দিয়েছেন তার বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য এবং যুদ্ধের অবসানের। কুর্দিদের বিদ্রোহী সংগঠন পিকেকের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্ত না হলে তারা আর তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কুর্দি এবং তুরস্ক উভয় পক্ষ থেকে শনিবার ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্কের প্রতিটি নাগরিকের জীবন যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান গত ২৫ বছর ধরে তুরস্কের কারাগারে বন্দী। ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করা হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। তুরস্কের দক্ষিণে পাহাড়ি এলাকা, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়া নিয়ে কুর্দিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য। তাদের লক্ষ্য সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠা। গত ৪০ বছর ধরে তারা তুরস্ক আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, কখনো কখনো পরিচালনা করছে আত্মঘাতী হামলা। এতে এখন পর্যন্ত তুরস্কে নিহত হয়েছে ৪০,০০০-এর বেশি মানুষ। কুর্দিদের নাশকতা তুরস্কের নিরাপত্তার জন্য ছিল বড় এক হুমকি। কুর্দিদের সাথে যুদ্ধবিরতি তুরস্কের জন্য বড় একটি অর্জন, আর এটি অনেকটা সম্ভব হয়েছে সিরিয়ায় আসাদ পতনের ফলে। সিরিয়ায় আসাদ পতনের ফলে অকার্যকর হয়েছে সিরিয়ার ভিত্তিক কুর্দিদের সশস্ত্র যুদ্ধ। কুর্দিরা দীর্ঘদিন ধরে সিরিয়া এবং উত্তর ইরাক ব্যবহার করে হামলা পরিচালনা করত তুরস্কে। এক্ষেত্রে তারা সহায়তা পেত তুরস্কের বিভিন্ন শত্রু রাষ্ট্রের। এছাড়া তুরস্কের দক্ষিণেও পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে ছিল তাদের শক্ত ঘাঁটি। কুর্দিদের প্রথম দাবি ছিল স্বাধীন কুর্দিস্তান, কিন্তু ১৯৯০ সালে তুরস্কের কুর্দিরা এ দাবি থেকে সরে এসে দক্ষিণ তুরস্কে কুর্দি অধ্যুষিত এলাকায় স্বায়ত্তশাসন দাবি করে। কিন্তু তুরস্ক আর্মি কুর্দিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে সশস্ত্র কুর্দিদের দমনের পর তারা স্বায়ত্তশাসনের দাবি থেকেও সরে আসতে বাধ্য হয়। পরবর্তীতে তারা বিভিন্ন সময় নিজেদের বিভিন্ন অধিকার ও দাবি আদায়ের জন্য আত্মঘাতী হামলার পথ বেছে নেয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।